সবাইকে স্বাগত জানাচ্ছি করোনা নিয়ে নিয়মিত আয়োজন এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত করোনা সংলাপে সঙ্গে আছি আমি নীলিমা জামান কথা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ দেশে ও বিদেশে। সেই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে সংযুক্ত হয়েছেন তিনজন অতিথি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর মিয়া। আরও আছেন আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর রাশেদা আক্তার এবং আমাদের সঙ্গে আরও আছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ। করোনা সংলাপে আপনাদেরকে স্বাগত। নির্ধারিত বিষয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা হবে, কিন্তু এর আগে দেখে আসি করোনা নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আবারও অবনতির দিকে। রয়টার্সের হিসাবে চলতি সপ্তাহে আক্রান্তের হার 17% বৃদ্ধি পেয়েছে আর মৃত্যুহার বেড়েছে 5.5 ভাগ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় এখনো বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় নানা কড়াকড়ি ব্যবস্থা নিতে শুরু করেছে ইউরোপের কিছু দেশ। স্পেনের মাদ্রিদে এখন আংশিক লকডাউনে থাকলেও আগামীতে পুরোপুরি লকডাউন দিতে হতে পারে বলে সতর্ক করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ রোধে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে মাদ্রিদ কর্তৃপক্ষ। ইউরোপের সংক্রমণ এখন সবচেয়ে বেশি ফ্রান্সে। রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে যুক্তরাজ্যে। বৃহস্পতিবার থেকে সেখানে বন্ধ হচ্ছে সব রেস্টুরেন্ট ও বার। ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে আগামী মাসে প্রতিদিন 50,000 মানুষ করোনায় আক্রান্ত হবে এবং মৃত্যু হবে 200 করে, এমনটাই শঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। You would end up with something like 50,000 cases in the middle of October per day. এদিকে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার একদিনের সংখ্যায় রেকর্ড হয়েছে ভারতে। সোমবার একদিনে 1,01,000-এর বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন আর আক্রান্ত 75,000-এর বেশি এবং মৃত্যু সহস্রাধিক। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম করোনা নিয়ে প্রতিবেদনটি। এখন যাব মূল আলোচনায়। প্রথমেই তৌফিক মারুফ, আমি আপনার কাছে জানতে চাই যে সেকেন্ড ওয়েভ আসার আগে একটি শর্ত হচ্ছে প্রথম ওয়েভটাকে নিয়ন্ত্রণ করা, এবং প্রথম ওয়েভ নিয়ন্ত্রণ করার কাছাকাছিও নেই আমরা যতটুকু দেখছি। যদি ধরে নেই যে বাংলাদেশ সামনে প্রথম ওয়েভ নিয়ন্ত্রণ করছে, তাহলে দ্বিতীয় ওয়েভ এলে তিনটি সমস্যা আমরা দেখছি যে ব্যবসায়ী, পোশাক ও পরিবহন সংগঠন নেতাদের কাছ থেকে বাধা আসবে। দীর্ঘদিন তারা নানা বিধিনিষেধ মেনে চলেছে এবং সীমিত আকারে কিছু বিধিনিষেধ এখনো আছে আমরা যা দেখছি। তো বহু লোক চাকরিচ্যুত হলো, ফল পেল কি, এবং পরে গিয়ে আবারও একই ধরনের বিধিনিষেধ আরোপ করতে গেলে স্বাভাবিক কারণেই বাধা আসবে বলে মনে হয়। এই ব্যাপারে আপনি কি মনে করেন? আমি বিষয়টিকে এইভাবে বলতে চাই, দেখুন, দ্বিতীয় সেকেন্ড ওয়েভ আসবে কি আসবে না সেটি এখনো নিশ্চিত নয়, তবে আশঙ্কা করা হচ্ছে আসতে পারে। অন্যান্য দেশে যা হচ্ছে সেই অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে আসতে পারে। প্রথম ওয়েভের যে বিষয়টি আপনি যথার্থ বলেছেন যে প্রথম ওয়েভটি এখন পর্যন্ত একটু নিচে নেমেছিল। আমরা যদি 24 ঘন্টার হিসাব দেখি সেটা কিন্তু 10 পয়েন্ট সামথিং এ নেমে আবার এখন 13 পয়েন্ট ক্রস করেছে। অন্যদিকে যদি টোটাল যেটি সেটিও কিন্তু 20-এর কাছাকাছি 19 পয়েন্ট সামথিং আছে। তো সেটি অনেকদিন পর্যন্ত নামছে না, স্থির অবস্থায় আছে। তো এই স্থির হয়ে থাকাটাকে কিন্তু যারা বিশেষজ্ঞ তারা আমাদেরকে যে কথাটি বলছেন এটি একটি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এখান থেকে আবার রিটার্ন করে কিনা, ব্যাক করে কিনা, আবার উপরের দিকে উঠে যায় কিনা। তো যদি দেখা গেল যে এই উপরে নিচের দিকে আর নামলো না, এখান থেকে আবার উপরের দিকে উঠতে শুরু করলো, তার মানে কিন্তু এই প্রথমটাই আসলে ওঠানামার মধ্যে যে ছিল সেরকমটাই আছে, এটি এখনো কন্ট্রোলে আসেনি। এটি একটি বিষয়। কারণ সায়েন্টিস্টরাই বলছেন যে সংক্রমণ দৈনিক যেটি 24 ঘন্টার হিসেবে এটি যদি 5% নিচে নেমে যায়, দেন এটিকে প্রথম সংক্রমণের যে স্টেজটা সেটা নিচে নেমে যাওয়া বা প্রথম ঢেউ বলি আমরা, প্রথম ওয়েভ বলি, যাই বলি, সেটির যে শেষ প্রায় এটি বলা যাবে। এর আগে কিন্তু সেটি আসলে বলা যাবে না। যদি 5-এর নিচে না নেমে নামতে হবে এবং স্থির হয়ে থাকতে হবে বা ম্লান হয়ে যেতে হবে আস্তে আস্তে। সেটি আসলে আমাদের জন্য এই অবস্থায় খুবই দুরূহ দেখছি। এখন পর্যন্ত সেরকম কোনো আশার আলো আমরা অন্তত দেখতে পাচ্ছি না। আপনি সেকেন্ড যে বিষয়টি আলোচনা করলেন যে সেকেন্ড ওয়েভকে ঘিরে সরকার খুব সতর্ক, খুবই সতর্ক। সতর্কতার কারণ কি হচ্ছে যে প্রথম দফায় যে ধরনের বিশৃঙ্খলা, প্রস্তুতির ঘাটতি, এইসব নিয়ে যে তিক্ত অভিজ্ঞতা সরকারের হয়েছে,
সেই জায়গাটিতে আসলে আর ভুল করতে চায় না। সতর্কতার দিক থেকে তারা চায় যে খুব পরিকল্পিতভাবে এগোতে। এখন সমস্যা আছে এখানে। সমস্যাটি হলো যেহেতু প্রথম ধাপে একটি বড় জায়গা ছিল যেটি লকডাউন, তো এই লকডাউনটা ফেল করেছে। অ্যাবসলিউটলি লকডাউনটা ফেল করেছে, শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী এটি ফেল করেছে। এবং এখন বাংলাদেশের অন্ততপক্ষে আমি আজকে সকাল পর্যন্ত যতটুকু জেনেছি জানি, সেটি হচ্ছে যে বাংলাদেশে অন্ততপক্ষে অন্য যে পরিকল্পনাই আসুক, লকডাউনটা আর আসছে না, লকডাউনটা থাকবে না। এখন তাইলে কি হবে? পরিকল্পনা বা রোডম্যাপ যেটি প্রস্তুত করা হয়েছে, সেই প্রস্তুতি সরকারের কাছে যেটি যাচ্ছে, আজকে কালকের মধ্যেই সরকারের দিক থেকে নতুন কিছু নির্দেশনা আসবে। সেই নির্দেশনার মধ্যে প্রথমত লকডাউন থাকছে না, এর বিকল্প হিসেবে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে মাস্ক ব্যবহার, ডিস্টেন্স মেনটেন করা, অন্যান্য স্বাস্থ্যবিধি যেগুলো আছে। এই ক্ষেত্রে প্রধানত আমরা যে জিনিসটি দেখেছি যে মানুষ, আমরা সাধারণভাবেও যারা একটু সচেতন নিজেদেরকে দাবি করি, তারাও এখন ঘরের বাইরে গেলে আসলে মাস্ক খুব একটা পরি না। বা যারা তুলনামূলক একটু কম সচেতন বলে অনেকে মনে করে থাকেন, তারাও কিন্তু আসলে তাদের জায়গা থেকে সচেতন। কারণ আমার বিশ্বাস, আমার পর্যবেক্ষণ বা দেখা, যাই বলি না কেন, এটি সত্যি যে বাংলাদেশের কোনো মানুষ এখন অন্ততপক্ষে দুটি বিষয় জানে না, সেটি মনে হচ্ছে না। এক, যে করোনা যে কারো হতে পারে, যে কোনো সময় হতে পারে, এটি যেমন মানুষ জানেন, কিভাবে প্রতিরোধ করতে হবে সেটিও কিন্তু মানুষ জানেন, হলে কি করতে হবে সেটিও জানেন। এই বিষয়গুলো কিন্তু সবাই জানেন। একদম গ্রামের আপনি একজন কৃষককে জিজ্ঞেস করবেন যে করোনা কিভাবে মানে ছড়ায় কিভাবে, তারা কিন্তু বলবে যে এইগুলো না করলে, মেজার গুলো না নিলে এটি ছড়ানোর ঝুঁকি আছে। আপনি যখন জিজ্ঞেস করবেন তাইলে কি করতে হবে, মাস্ক পরতে হবে, এটি আপনি জানেন, সে বলবে জানি, কিন্তু আমাদের হবে না। তার অ্যান্সারটা হচ্ছে সে জানে মাস্ক পরতে হবে প্রতিরোধের জন্য, কিন্তু তার বিশ্বাস যে না, এটা আমাদের হবে না। তো এই যে এটি কিন্তু সে খুব বোল্ডলি বলছে এবং সে খুব দায়িত্ব নিয়েই মনে হয় যে বলে এই কথাগুলো। যারা বলে যে এগুলো আমাদের হবে না, কেন হবে না সেটি কিন্তু তাদের সামনে কিছু উদাহরণ হিসাবে দেখা যায় বা থেকে যায়। কিরকম থেকে যায়, এটি এখন পর্যন্ত সাইন্টিফিক্যালি খুব বড় কোনো গবেষণা হচ্ছে সেটি না, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর মানে আইডিসিআর, আইসিডিডিআরবি মিলে যতটুকু করেছে তাতে দেখা গেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ নাও হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তৌফিক মারুক। এখন যাব ডক্টর রাশেদা আক্তার। আমি আপনার কাছে জানতে চাই যে করোনা ভাইরাস মহামারী তো শেষ হতে এখন আরো বহুদিন বাকি, এবং এটা কবে নাগাদ শেষ হবে এটা আমরা এখনো কেউ বলতে পারছি না। তো কোনো কোনো দেশে এখনো প্রচুর সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে, এবং যেসব দেশ ভাইরাসটিকে ইতিমধ্যে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তাদের মধ্যেও সংক্রমণ দ্বিতীয় দফায় ফিরে আসা নিয়ে ভীতি তৈরি হয়েছে, যাকে বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ। আমরা কি প্রথম ওয়েভকে ঠিকভাবে মোকাবেলা করতে পেরেছি? এবং প্রথম ওয়েভ তখনই শেষ হয়েছে বলা যাবে যখন ভাইরাসটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে। এক্ষেত্রে সংক্রমণের হার নাটকীয়ভাবে কমে আসবে, সেটা কি আসলে ঘটেছে? আমি এখানে বলবো যে হ্যাঁ, আমাদের দেশে কমেছিল, কিন্তু এখন আবার বাড়ছে। আর এখানে সমাজবিজ্ঞানী হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একজন সমাজবিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে কিংবা একজন নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, অথবা আমি চিকিৎসা নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে আমাদের দেশে কমার বিষয়গুলো এখনো প্রশ্নবোধক থেকে যাচ্ছে। এবং যদি বিশ্বের বিভিন্ন দেশের কথা বলি, যে সেই ক্ষেত্রে আমাদের অনেক দেশেই কমেছে, কিন্তু দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। আমাদের প্রথম দিকে যখন দেওয়া হয়েছিল, যে শুরু হয়েছিল, তখন আমাদের যে লকডাউনের কথা বলা হয়েছিল, সামাজিক ডিস্টেন্সিং এর কথা বলা হয়েছিল, ট্রেসিং এর কথা বলা হয়েছিল, কিন্তু আমরা যদি ওইভাবে বলি যে আমরা জাতিগতভাবে তো আমরা কোনো হোমোজেনাস গ্রুপ না, আমরা সবাই একই রকম আচরণ করি না। আমাদের সমাজে আমরা প্রত্যেকটা ব্যক্তি আলাদা এবং প্রত্যেকেই সাংস্কৃতিকভাবে একটা বৈচিত্র্যমূলক মনোভাবাপন্ন ব্যক্তি, এবং আমাদের ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, বয়স, শিক্ষাগত যোগ্যতা কিংবা ধনী গরিব সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এক এক ব্যক্তি এক এক রকমের। ফলে এখানে যে বিষয়টা দেখা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে আমি ওয়েবের কখন আসবে সেটা আমরা যেহেতু সায়েন্টিফিক ওয়েতে এখনো ঠিক পরিষ্কার করে বলা যাচ্ছে না, কিন্তু একটা বিষয় হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে যখন আমরা দেখছি তখন আমাদের কাছে একটা ধারণা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ আসতে পারে।
এবং তার পাশাপাশি আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে আমরা বলি যে অক্টোবর নভেম্বর মাসে আমাদের শীত যখন পড়বে তখন আবার আমাদের করোনা বাড়ার সম্ভাবনা আছে। এখন বিষয় দাঁড়াচ্ছে যে আমি কখন করোনা হচ্ছে সেটা নিয়ে ভাববো, কারণ এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে আমরা বলি যে রোগ যখন হয় তখন ডাক্তার সেই রোগটাকে নিরাময় করার চেষ্টা করে। এখন আমাদের এই মহামারী বা কোভিড এর ক্ষেত্রে আমার রোগ হলে ডাক্তার নিয়ন্ত্রণ করবে বা ডাক্তার নিরাময় করার জন্য চিকিৎসা দিবে, কিন্তু আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে রোগটাকে প্রতিরোধ করা। কারণ আমি নিজে নিজে তো কখনোই বলতে পারবো না আমার এই রোগ হয়েছে, কারণ আমার ঠান্ডা, আমরা সবসময় বলি যখন সিজন চেঞ্জ হয় তখন আমরা বলি যে আমাদের ভাইরাস হয়েছে, জ্বর হলে। এখন আমরা জ্বর হলে যদি নিজে নিজেই ট্রিটমেন্ট করি তাহলে সেটা আমাদের জন্য আশঙ্কাজনক। কারণ আমাদেরকে ভাবতে হবে, যেমন আমরা যদি এভাবে বলি, আমরা অনেক সময় বলি যে আমাদের চিকিৎসা বিজ্ঞানী আছেন একজন হেলম্যান, উনি সবসময় বলে যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ইলনেস আছে। কোন রোগী যখন ডাক্তার কাছে যায় তখন কিন্তু ডাক্তার কখনো জিজ্ঞেস করে না রোগীকে যে আপনার কি রোগ হয়েছে, ডাক্তার কিন্তু জিজ্ঞেস করে আপনার কি অসুবিধা আছে। এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে কিন্তু আমরা নির্ধারণ করছি ডাক্তার বিভিন্ন সিমটম এবং টেস্টের মাধ্যমে যে তার এই রোগটা হয়েছে। এখন আমাদের করোনার ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে যারা টেস্ট করতে যাচ্ছে, যারা বিভিন্ন সিমটম নিয়ে ঘরে আছেন, তারা দেখা যায় যে বলছি আমরা টেস্ট না করে আমরা বলছি যে আমাদের করোনা হচ্ছে। আসলে কি সবার করোনা হচ্ছে? এই বিষয়টা দেখার দরকার আছে আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর রাশেদা আক্তার। এখন জানতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল সবুর মিয়া, আমি আপনার কাছে জানতে চাই যে IEDCR এর কথায় আগস্টের দিকে যেভাবে সংক্রমণটা কমতে শুরু করেছে তা যদি আরো 2 সপ্তাহ অব্যাহত থাকে তবেই ধরে নিতে হবে যে করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম আঘাত পার করেছে বাংলাদেশ। এরপর বোঝা যাবে যে দ্বিতীয় আঘাত কবে আসবে বা এটা কবে শুরু হবে। যেভাবে করোনা পরীক্ষা করা হয়েছে তাতে কি দেশের সত্যিকারের করোনা পরিস্থিতিকে আমরা জানতে পেরেছি? এই বিষয়ে নিশ্চয়ই আমাদের মধ্যে এখনো সংশয় কাজ করে, তো এই ব্যাপারে আপনার কি বলার আছে? আমরা প্রথম দুজন বক্তার বক্তব্য শুনলাম। অ্যাকচুয়ালি আমাদের যে সার্বিক পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই কি আসলে কিন্তু আমরা সম্পূর্ণ ডেটা কিন্তু আমাদের সম্মুখে কিন্তু কোনো ক্লিয়ার পিকচার দিচ্ছে না, যার ফলে এখান থেকে কোনো কিছুই আমরা বলতে পারছি না যে আমরা কোন দিকে যাচ্ছি, কি হচ্ছে। তবে সামান্য কিছু টেস্ট করে আমরা শুধুমাত্র কতগুলো চিত্র হয়তো পেয়েছি। তবে সেখান থেকে আমরা যদি মনে করি যে আমাদের যে অবস্থাটা সেটা যদি মনে করি যে নিচের দিকে নামছে, অর্থাৎ আমাদের সংক্রমণের হার কমছে, এটা ভুল হবে। আমরা প্রান্তিক লেভেলে কিন্তু আমাদের খবর এখনো আমাদের কাছে তেমন ভাবে নেই। আমরা শুধুমাত্র শহর কেন্দ্রিক ঢাকা বা ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত হয়তো আমরা কাজ করছি। সেখান থেকে কিন্তু এটা কিন্তু এখনো আমাদের এই উপসংহার টানার মতো কোনো অবস্থা নেই। তবে দ্বিতীয় ঢেউয়ের কথা যেটা বলছেন সেটা শীতকাল নিয়ে আমরা হয়তো ভাবতেই পারি যে সংক্রমণটা বেড়ে যেতে পারে। তবে আমাদের যে অবস্থা 5%-এর নিচে এখনো নামেনি, কখনো নামেনি এবং নামবে কিনা সন্দেহ আছে। এটা নিয়ে আমাদের আত্মতুষ্টির কোনো স্কোপই নেই। তবে আমি বলবো যে একটা পরিসংখ্যান আছে, জানুয়ারি মাসে কাশি ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে সেবা নিতে এসেছিল মাত্র 2 লাখের উপরে, 2,55,000 মতো, 52,000 মতো, এবং মে মাসে একই সমস্যা নিয়ে এসেছিল মাত্র 52,476 জন। অর্থাৎ এই টেম্পারেচার, অর্থাৎ আমাদের আবহাওয়াগত দিক থেকে যদি চিন্তা ভাবনা করি তাহলে হয়তো আমরা এই আগস্ট সেপ্টেম্বর পর্যন্তই হয়তো আমরা বা অক্টোবর শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে এই রেটটা হয়তো কিছুটা কমছে, কিন্তু তারপরে থেকে কিন্তু হয়তো এটা বেড়ে যেতে পারে, যেহেতু শীতের সাথে যে শ্বাস প্রশ্বাসের যে প্রদাহ, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস এন্ড আদার্স ইনফেকশনস গুলো হয়তো একটু বাড়তে পারে, এবং এর সাথে সাথে কোভিড-19 এর এই প্রকোপটা হয়তো বেড়ে যেতে পারে, যার ফলে আমরা দ্বিতীয় ঢেউয়ের কথা আমরা চিন্তা ভাবনা করছি। এই জন্য সরকার কিন্তু অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। সেই পদক্ষেপ গ্রহণ করা যেটা আছে, আমরা আগেও যেটা বলেছি, আগের যে অবস্থা এখান থেকে কিন্তু কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র সচেতনতা, আমাদের সচেতনতার কিন্তু অভাব রয়েছে। আমরা বলছি যে গ্রামের লোকও জানে, আসলে কি ততটুকু জানে? আমি নিজের গ্রামে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি একটা লোকও মাস্ক পরে না, এবং তাদের মধ্যে কোনো সচেতনতার কোনো বালাই নেই। তারা হাট বাজার সব জায়গায় যাচ্ছে। আমার নিজেকে মনে হচ্ছিল আমি একজন অদ্ভুত মানুষ, আমি নিজে মাস্ক পরে আছি, আমার ফ্যামিলি মাস্ক পরে আছে। এই হলো আমাদের সার্বিক চিত্র আমাদের গ্রাম অঞ্চলগুলোতে।
আমাদের মানসম্পন্ন ওষুধের ব্যবস্থা, এটা কিন্তু একটা খুব দরকার। আমরা এখনো কিন্তু বলতে পারছি না কোন মেডিসিনটা কিভাবে কোন জায়গায় কিভাবে প্রয়োজন হবে। এই মানসম্পন্ন ওষুধের ক্ষেত্রে আমাদের কোনগুলো ব্যবস্থাপনা করতে হবে, সেই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে কিন্তু ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তো আমার গতানুগতিক যে চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসাগুলো চলছে। আর একটা হলো যে আমাদের যে কোভিড-19 কারিগরি পরামর্শ যেটা কমিটি রয়েছে, তাদের একটা জোরালো ভূমিকা নিতে হবে এই শীত মৌসুম আসার আগে। ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত করোনা সংলাপে এই মুহূর্তে নিচ্ছে একটা বিরতি। ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত করোনা সংলাপে। প্রথমেই তৌফিক মারুফ, আমি আপনার কাছে জানতে চাই, বিরতির আগে যেমনটি বলছিলেন যে লকডাউন দেওয়ার আর কোনো সম্ভাবনা হয়তোবা দেখা যাচ্ছে না, তো জীবন জীবিকার কারণে তো লকডাউনের মতো বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, যার ফলে ভাইরাসটিকে নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হচ্ছে নতুন নতুন ব্যবস্থা। তো কি ধরনের নতুন নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হবে, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। যে আমি যতটুকু আভাস পেয়েছি এবং যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে প্রথমত জোর দেওয়া হচ্ছে মাস্ক সবার জন্য সব জায়গায় সব সময়, মানে ঘরের বাইরে বের হলেই সবার জন্য সব জায়গায় সব সময় মাস্ক ব্যবহার করা, এবং এটি কার্যকর করার জন্য প্রশাসনিক ভাবে একটু কড়াকড়ি ব্যবস্থা আসছে, অর্থাৎ অভিযান ধরনের কিছু হবে, বিশেষ করে শপিং মলগুলোতে, হাটে বাজারে, মাস্ক পরার জন্য কি রাষ্ট্র থেকে বা সরকার থেকে কি কোনো বাধ্য করার মতো কোনো নিয়ম নীতি এখন পর্যন্ত করা হয়েছে? অবশ্যই এটি তো আইনগতভাবেই আছে। আইনগতভাবেই আমাদের যে মানে সংক্রমণ বিধি, আমরা কিন্তু এখনো দেখছি যে মানুষ এখনো মাস্ক পরিধান করছে না, মানুষ এখনো সতর্ক না। হ্যাঁ, এই কারণেই এই যে শুধু আইন না, পাশাপাশি এবার একাধিকবার নির্দেশনাই দেওয়া হয়েছে, একেবারে প্রজ্ঞাপন দিয়ে যে এটি বাধ্যতামূলক করা হয়েছে। এখন মানুষ সেটি মানছে না, প্রশ্নটি এখানে। মানানোর জন্য রাষ্ট্র থেকে বা সরকার থেকে কি করা হচ্ছে, এই প্রশ্নের জবাব যখনই দিতে যাই তখন একটু সমস্যাটি হয় বা পেতে চাই, তখন সমস্যাটি হয় যে মানুষ যখন যারা সচেতন তারাই আবার দেখা যায় আজকে প্রশাসন থেকে যদি কোথাও কোথাও কিন্তু অভিযানের মতো হয়েছিল, যখন একটু এমনকি কোথাও কোথাও একটু লাঠি পেটা বা ওই জরিমানা করা হচ্ছিল, তখন আবার এই যারা আমরা একটু মিডিয়াতে কথা বলে আমাদের মধ্যেই অনেকে আবার আমরা বেশি মানবিক হয়ে যাই এবং মানবিকতার কথা বলে ওই প্রশাসনকে থামিয়ে দেয় যে না, মাস্ক পরার জন্য না, কেউ মাস্ক পরে না এই জন্য তাকে কেন সাজা দেওয়া হবে, তাকে কেন শাস্তি দেওয়া হবে, এটা কেন বাধ্য করা হচ্ছে, এই কথাগুলো চলে আসে। আমি মনে করি এই সব কারণে বিভ্রান্তি ছড়ায় মানুষের মধ্যে। আরেকটি পদক্ষেপ সরকার মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে যে কথাটি খুব কড়াকড়ি ভাবে বলেছেন, মসজিদ গুলোতে নামাজ যারা পড়তে যাবেন মুসল্লিরা, তাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তিনি স্পেসিফিক বলে দিয়েছেন জোহর নামাজ এবং মাগরিব নামাজের সময় যেহেতু লোক সমাগম, মুসল্লির সমাগম বেশি হয়, সুতরাং এই দুই সময়ে অবশ্যই করতে হবে এবং অন্য ওয়াক্তগুলোতেও তাদেরকে মাস্ক ব্যবহার যাতে করে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যে এটি যাতে মনিটরিং করে। আর ওই যে বললাম হাসপাতালে যাবেন, হাসপাতালে অনেকে কিন্তু মাস্ক ব্যবহার করছে না, তো এই জায়গাগুলোতে আরো কড়াকড়ি হবে। ওই যে বললাম যে কিছু অভিযান ধরনের হবে, শাস্তির কিছু ব্যবস্থা হবে। এই কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে সচেতনতা। মানুষকে সচেতন করার জন্য আসলে এক হিসেবে নতুন যে রোডম্যাপ করা হচ্ছে বা হয়েছে ইতিমধ্যেই খসড়া হয়েছে, সেখানে খুব জোরালো কোনো আসলে পদক্ষেপ, নতুন কোনো কৌশল আমরা দেখছি না। মানে বিশেষজ্ঞরা আসলে খুঁজে ঠিক যে পাচ্ছেন সেটি নয়। যেটি আমাদের যেটি বললেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর সাহেব যে কথাটি বললেন যে বিশেষজ্ঞ টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি, যেটা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি, তারা কিন্তু ইতিমধ্যে গত পরশুদিনে তারা এক মিটিং করে তারা এই সেকেন্ড ওয়েভের বিষয়ে সতর্কতা কি কি করা দরকার সেটি কথা বলেছেন। যেমন হাসপাতালগুলো, আইসোলেশন সেন্টার গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, তারা পরামর্শ দিয়েছেন এগুলো যাতে একেবারে বন্ধ না করা হয়। হ্যাঁ, এখন সংকুচিত করা হোক, কিন্তু এমন ভাবে রেখে দেওয়া দরকার যে প্রয়োজনে যাতে সেগুলো আবার ইউজ করা যায়, যে কোনো সময় ব্যবহার উপযোগী করা যায়। হাসপাতালগুলোতেও একইভাবে রাখা যায়। তো এই জায়গাগুলোতে এখন সরকারের ইয়েতে এই যে জনগণের মধ্যে, আমি আসলে সচেতনতা শব্দটা ইউজ করতে চাই না, এই কারণে যে সচেতনতা আসলে মানুষ সচেতন হয়ে তারা
অসচেতনের মতো কাজ করছেন, এটি এক ধরনের অপরাধ। আর এই অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শাস্তি দিতে হবে। সেটি যারাই বাইরে বের হন, আমি ওই যে বললাম, দেখুন যেখানে আপনার যদি মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষিত উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে সার্ভে করে IUCR দেখতে পেয়েছে সেখানে প্রায় 72% তারা মাস্ক ব্যবহার করছেন না, তারা ডিস্টেন্স মেনটেন করছেন না, তারা আড্ডা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, তারা রেস্টুরেন্টে দল বেঁধে যাচ্ছেন, সেখানে তারা স্যানিটাইজার ইউজ করছেন না। এটি হলো যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সেই তাদের কথা বলছি। চিকিৎসকদের মধ্যে অনেকে এখন PPE ব্যবহার করছেন না হাসপাতালে, তারা শুধু ওই সার্জিক্যাল মাস্ক ইউজ করে ইয়ে করছেন। এখন হতে পারে যে ভয় কেটে গেছে, ভয় কেটে যাওয়া ভালো, যে ভয়কে আমরা জয় করেছি, কিন্তু সেই ভয়কে জয় করার যদি আচরণগত ত্রুটি থেকে যায় তবে কিন্তু আবার ভয় ফিরে আসবে এবং সেই ভয়টা কিন্তু খুব খারাপ হবে। তৌফিক মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন ডক্টর রাশেদা আক্তার, আমি আপনার কাছে জানতে চাই যে ফার্স্ট ওয়েভ তো অলরেডি চলছে এবং জনগণের যেভাবে স্বাস্থ্যবিধি মানা উচিত এবং জনগণকে যেভাবে মানানো উচিত সেটা সমন্বয় এখনো হচ্ছে না ঠিকমতো, এবং বাংলাদেশের মানুষ সচেতন কিন্তু তারা এখনো মোটিভেটেড না। তারা জানে মাস্ক না পরলে যে সমস্যা হবে, তারপরেও তারা মাস্ক পরিধান এখনো তারা করছে না। তো আইনের প্রয়োগের মাধ্যমে জনগণকে বাধ্য করার চেষ্টা, তাতে কি সরকার সফল হয়েছে? এই ব্যাপারে আপনি কি মনে করেন? আসলে এখানে জনগণকে মানে আইন দিয়ে কিংবা জরিমানা দিয়ে বাধ্য করা যাবে না। জনগণের জ্ঞান আছে, নলেজ আছে, তাদের অ্যাটিটিউডটাও আছে, কিন্তু তারা প্র্যাকটিস করতে চায় না। তাদের মাস্ক দিলে শ্বাসকষ্ট হয়, তাদের মাস্ক দিলে দম আটকায় যায়, এই ধরনের কথাগুলো বলে। তারা মাস্ক রাখে, পকেটে রাখে কিংবা ব্যাগে রেখে দেয়, সাথে থাকে, কিন্তু তারা মাস্ক পরছে না। আবার কিছু কিছু বিষয় আছে, আমরা অনেক সময় বলি যে হ্যাঁ আমাদের যারা নিম্ন আয়ের বাসিন্দারা আছেন তারা মাস্ক পরে না, বিষয়টা কিন্তু তা না। আমাদের ঢাকা শহরে বের হলে দেখা যায় যে প্রায় চোখে পড়ে যে রিক্সা যিনি চালাচ্ছেন, রিক্সা চালক, তিনি মাস্ক পরছেন, কিন্তু যিনি প্যাসেঞ্জার হিসেবে আছেন তিনি কিন্তু মাস্ক পরছেন না। এরকম অনেক প্রায় চোখে দেখা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। এখানে নিয়ন্ত্রণ শব্দটা আমি ঠিক ব্যবহার করতে চাচ্ছি না, আমি বলবো যে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। আমাদের সচেতনতা আছে যে নাই তা না, কিন্তু সেটাকে আমাকে প্র্যাকটিস করতে হবে। এখন এখানে আমরা যেটা বললাম গতকালকে যে বলেছেন মারুফ ভাই, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মসজিদে 2 বেলা বলা যে মাস্ক ব্যবহার করা, আমি বলবো যে তার সাথে আমি আরেকটা বিষয় যোগ করবো যে মসজিদে নিয়মিত নামাজ পড়তে যাওয়ার সংখ্যার চেয়ে আমাদের শুক্রবারে জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লির সংখ্যা অনেক বেশি। এবং মসজিদের ইমাম সাহেব যেহেতু অনেক সময় অনেক খুতবা পাঠ করেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রতি শুক্রবারে যখন উনি জুমার নামাজ পড়ান তার আগে সবাইকে আবার জানান দেওয়া, যে সচেতন করা যে আপনারা মাস্ক ব্যবহার করবেন। আরেকটা বিষয় কাজ করে, শুধু মাস্ক ব্যবহার করাই না, আমাদের যদি আমরা মুসলমানদের কথাই বলি, যদি সেভাবে হয় তাহলে আমাদের কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার কিন্তু আমরা ওযু করি। সেই ক্ষেত্রে যদি 5 বার সাবান দিয়ে হাত ধুয়ে মুখ ধুয়ে আমরা ওযু করি, তাহলেও কিন্তু সাবান দিয়ে যে হাত ধোয়ার যে প্র্যাকটিসটা সেটা কিন্তু তৈরি হবে। আমাদের এখানে আসলে এখন প্র্যাকটিসের বিষয়। প্রতিরোধ করার জন্য আমাদেরকে সচেতনতার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। আরেকটা বিষয় কাজ করে যে আমরা বিভিন্ন ভাবে যদি ওভাবে বলি যে আমরা যারা বিভিন্ন জায়গায় চাকরি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যারা কাজ করেন এবং যারা আমাদের অধস্তন কর্মচারী কর্মকর্তা আছেন তাদেরকে বাধ্য করা, তাদেরকে বোঝানো মাস্কটা ব্যবহার করার জন্য। কারণ এখানে আমি যদি ওভাবে বলি, যেমন জাপানে সোয়াইন ফ্লু হয়েছিল তখন কিন্তু কেউ মাস্ক পরতো না, কিন্তু ওদের ওই ফ্লু থেকে যখন নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য এখন ওরা সামান্য ঠান্ডা লাগলেও কিন্তু তারা মাস্ক ব্যবহার করে। অর্থাৎ এটা কিন্তু অভ্যাসের বিষয়। এখন আমাদের আরেকটা বিষয় দেখতে হচ্ছে যে বাংলাদেশে আমার জীবন জীবিকা রাখতে হচ্ছে, কিন্তু সেই জীবন এবং জীবিকার সাথে সাথে আমাদেরকে যে বিষয়টাকে দেখতে হচ্ছে সেটা হচ্ছে যে নিজেদেরকে প্র্যাকটিস করার বিষয়গুলোকে কাজ করা। তারপর আমি ওভাবে বলবো গ্রামে গঞ্জে বিভিন্ন ক্লাব আছে, ক্লাবগুলোর মধ্যে আমাদের অনেক কিশোর কিশোরী আছে যারা কাজ করেন, সেই ক্লাবের মাধ্যমে জনগণকে সচেতন করা যে আপনারা মাস্ক ব্যবহার করেন, সাবান দিয়ে হাত, এই বিষয়টাকে সচেতন করা। আর রোগ যখন হয় তখন আরেকটা বিষয়ে কাজ করানো, সেটা হচ্ছে যে নিজে নিজে চিকিৎসা না করে অন্তত ডাক্তারের পরামর্শে আদৌ তার করোনা হয়েছে নাকি অন্য কোনো তার ভাইরাল ফিভার হয়েছে কিংবা ঠান্ডা জ্বর হয়েছে সেটাকে কাজ করিয়ে লাগবে। আরেকটা প্রতিরোধের বিষয় আছে যেটা আমি বলবো যে খাদ্যাভ্যাস।
আমরা বারবারই বলি যে হ্যাঁ আমাদের এখন রোগ প্রতিরোধ করার জন্য ভিটামিন সি দরকার, ভিটামিন ডি দরকার। এটা তো একটা মিসকনসেপশন আছে আমাদের মধ্যে, যেটা হচ্ছে যে ধরে নেওয়া হয় ভিটামিনের খাদ্যদ্রব্য সব হচ্ছে দামি জিনিস এবং এটা শুধুমাত্র বড় লোকদের জন্য। বিষয়টা কিন্তু তা না। আমাকে ভিটামিন সি খাওয়ার জন্য কমলা খেতে হবে তা কিন্তু না, আমাকে ভিটামিন সি কিনে খেতে হবে তা কিন্তু না। আমরা লেবু পাচ্ছি হাতের কাছে, আমাদের দেশে 12 মাসে কিছু না কিছু টক জাতীয় খাবার পাওয়া যায়, যেমন আমি জলপাই খেতে পারি, আমি জাম্বুরা খেতে পারি, এই সিজনে জাম্বুরা আছে, তেঁতুল আছে, বড়ই আছে, অর্থাৎ যেই সময় কামরাঙ্গা আছে। এবং এখানে ওইভাবে যদি আমাদের দেশীয় প্রচুর ফল আছে, যে ফলের মধ্যে আমরা ভিটামিন সি পাচ্ছি। আরেকটা বিষয় আছে যে ভিটামিন ডি তো আমাদের আরো সোজা এতদিনে ছিল, এখনো আছে, যে আমরা প্রচুর পরিমাণে রোদ আছে, আমরা ঘরে বাইরে যারা বের হন না তারা ছাদে গিয়ে কিংবা বারান্দা গিয়ে রোদ থেকে ভিটামিন ডি নিতে পারে। তার পাশাপাশি আমাদের গ্রামে, মহল্লায়, বিভিন্ন জায়গাতে, শহরে, এমনকি মসজিদের সাথে সাথে মন্দির, গির্জা, প্যাগোডা যা আছে সকল ক্ষেত্রে সবাইকে সচেতন করা। কারণ এখানে আপনি নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ করার নিয়ন্ত্রণ করতে হবে। সেই ক্ষেত্রে মানুষকে যদি আমি জরিমানা দিই, মানুষকে যদি আমি বারবার রাস্তায় চাপ সৃষ্টি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ওই প্র্যাকটিসটা তৈরি হবে না। আমাদেরকে বোঝাতে হবে। এমনকি আমাদের অনেক ভলান্টিয়ার সার্ভিস যারা লকডাউনের সময় প্রচুর খাদ্য বিতরণ করেছে ব্যক্তিগত উদ্যোগে। ডক্টর রাশেদা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তো মাস্ক পরতে হবে এবং সাথে সাথে আমাদের খাদ্য অভ্যাসও অনেকটা চেঞ্জ করা দরকার, যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এখন জানতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল সবুর মিয়া আপনার কাছে, প্রথম ওয়েভে তো স্বাস্থ্যকর্মীদের চরমভাবে ডিমোটিভেটেড করা হয়েছে এবং তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, এবং আমরা এটা দেখেছি যে অনেক হোটেল থেকেও তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং সেকেন্ড ওয়েভে তাই তাদের রেসপন্স কেমন হবে সেটা তো আসলে বলা মুশকিল। এমন সিদ্ধান্ত হয়েছে যে করোনা হাসপাতাল বন্ধ করে দেওয়া, কিন্তু সেকেন্ড ওয়েভ এলে সেগুলো আবার ফাংশনাল করতে হবে। সেটার জন্য প্রস্তুতি কতটুকু নেওয়া আছে এবং সেটা কি কঠিন হবে কি? সহজভাবে বলতে গেলে আমি বলতে পারি আমাদের কিন্তু একটা প্রাথমিক একটা প্রস্তুতি হয়েই গেছে। এক্ষেত্রে সরকারের যেটা সদিচ্ছা সেটাকে প্রতিফলন ঘটাতে হবে। প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, বিভিন্ন হাসপাতালগুলো, পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও তারা কিন্তু ব্যাপকভাবে এই ব্যবস্থাপনাটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং করতে পারবে। অতএব আমি মনে করি এক্ষেত্রে শুধুমাত্র নজরদারিটা বৃদ্ধি করাটা হবে সরকারের জন্য মেইন কর্তব্য। যে কোনো জায়গাতেই যে কাউকে বেশি প্রাধান্য দেওয়াটা কোনো মতেই উচিত হবে না। এটা সমানভাবে স্বাস্থ্যসেবাটা প্রান্তিক লেভেল পর্যন্ত যেন এটা যেতে পারে এবং সবাই যেন একই সাথে, একই সুরে, একইভাবে কাজগুলো করতে পারে, এটার দিকে দৃষ্টি দিতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের রোগ শনাক্তকরণ পরীক্ষাটা এটা বৃদ্ধি করতে হবে। এটা যদি বৃদ্ধি না করেন তাহলে আপনি কিন্তু আসল চিত্র পাবেন না। এটা কোনো বিলাসিতা নয়, এটা আমাদের প্রয়োজন। এটা অতএব এটাকে আমাদেরকে এই করতেই হবে। যার ফলে আমরা যদি এটাকে যদি মানে বেশি না করতে পারি তাহলে আমাদের এখানকার যে মাত্রাটা আছে সেটা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবো না, এবং কখন শেষ হবে সেটাও বুঝতে পারবো না, এবং শুরু, শেষ এবং মধ্যবর্তী অবস্থান কোনো অবস্থানে আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না। এছাড়াও যে কাজগুলো আমরা কথা বলেছিলাম, যে আমাদের কতগুলো জিনিস আমাদের এখন অবশ্যই করণীয়, সেগুলো হলো যেমন মাস্ক ব্যবহারের কথা বলেছি, সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলেছি, ব্যক্তিগত সুরক্ষা বৃদ্ধির কথা বলেছি, রোগ শনাক্তকরণ পরীক্ষা করার কথা বৃদ্ধি করার কথা বলেছি, হাসপাতালের স্বাস্থ্য সেবার পরিধি ও মান বৃদ্ধি করা এবং এটা নজরদারি বৃদ্ধি করা, এবং স্বাস্থ্যকর্মীদের যে প্রয়োজন যেটা আছে সেই প্রয়োজনটাকেও এটা আমলে নেওয়া, আইসোলেশন এবং কোয়ারেন্টাইনটাকে যথাযথভাবে এটা ফলো করা, হাসপাতালগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে এবং কিভাবে ব্যবহৃত হবে সেক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করা, এবং মানসম্পন্ন ওষুধগুলো ব্যবহার করা, এবং সংক্রমণ যেন বৃদ্ধি না পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যক্তিগত যে সুরক্ষার জন্য যে সময় চিন্তা ভাবনা করা দরকার, এবং সকল মানুষকে সেভাবে উদ্বুদ্ধ করার জন্য বলেছেন আগের বক্তা। স্বাস্থ্যকর্মীদের প্রথম ওয়েভে আমরা যেভাবে ডিমোটিভেটেড হতে দেখেছি, তো দ্বিতীয় ওয়েভে কি তারা সেভাবে আমাদের জন্য কাজ করবে? আমার মনে হয় না ডিমোটিভেটেড হবে না, কারণ অলরেডি তারা কিন্তু সেন্সিটাইজড হয়ে গেছে এবং তারা এখন ভয়টা কিন্তু অনেকটা দূরে ঠেলে দিয়েছে। যেমন আমি নিজের কথাই বলতে পারি, আমি কিন্তু কোভিড-19 এফেক্টেড ছিলাম, আমি আবার ভালো হয়ে কিন্তু আমি একদিনও দেরি করিনি, আমি কিন্তু আবার জয়েন করেছি। আই এম এ ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, কিন্তু আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস মেনেই আমাকে কিন্তু এই কাজগুলো করতে হয়েছে। অতএব এই ডক্টর কিন্তু এখন আগের মতো সেই ভয় ভীতি নিয়ে কাজ করছে না। বিশেষ করে আমি আমার হাসপাতালের কথাই বলতে পারি, প্রত্যেকে কিন্তু এখন
সে আগের যে অবস্থা, এপ্রিল মের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে অনেক অনেক উন্নতি লাভ করেছে, এবং তারা কিন্তু এখন স্বতঃস্ফূর্ত ভাবে এখন চিকিৎসা দিচ্ছে। অতএব আমরা বলবো যে সরকার এখান থেকে আমাদেরকে বলতে পারেন যে সকল জায়গাতেই সুন্দরভাবে যে চিকিৎসা ব্যবস্থাপনার জন্য সুন্দরভাবে সেই ব্যবস্থা, এখন কোভিড হাসপাতাল আলাদা করবে না একত্রিত করবে সেগুলোর ক্ষেত্রে একটা নীতি নির্ধারণ করতে হবে, এগুলো কথা বলতে হবে স্পষ্টভাবে, কোথায় হবে কি কোথায় হবে না, কেউ না করতে পারে, প্রত্যেকে যেন চিকিৎসা পায় অধিকার ভিত্তিক দৃষ্টিকোণ থেকে। ডক্টর আব্দুল সবুর মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেবার জন্য। দর্শক, করোনা সংলাপ আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনটেন করে চলুন।